শান্ত ও মিষ্টি স্বভাবের মেয়ে দেবিকা, যে কিনা তার মায়ের পরামর্শ ছাড়া এবং বাবার অনুমতি ছাড়া কোনো কাজেই পা বাড়ায় না। তার জীবনের বাইরে বেরোনোর মানেই হচ্ছে বাসা টু স্কুল আর স্কুল টু বাসা। তবে এই মেয়েটির জীবনে হঠাৎ করেই এন্ট্রি হয় এক অতৃপ্ত আত্মার। মেয়েটি না জেনেই ধীরে ধীরে এই প্রথম কোনো ছেলের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলে, আর এই বন্ধুত্বের সূত্রপাতেই মেয়েটির জীবনে নতুন মোড় নেয়। সাদাসিধে জীবন থেকে আস্তে আস্তে ভয়ানক সব কাণ্ড ঘটতে শুরু করে। প্রতিটা পদে পদে সাসপেন্স, টুইস্ট আর থ্রিলারে ভরপুর দেবিকা অ্যান্ড ড্যানির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, প্লিজ সবাই সাপোর্ট করবেন। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিরিজের এক্সপ্লেনেশন। কয়েকজন গুন্ডারা মিলে একটি ছেলেকে খুব নির্মমভাবে মারধর করছে। গুন্ডা বলে, দুর্গান্না আমাদের গ্যাং লিডার, আবার তোর বোনের স্বামী, তুই ওকে কেন ঠকাচ্ছিস? তাড়াতাড়ি বলে দে ড্যানি কোথায়। আহত ছেলেটি বলে, আমি সত্যি বলছি, ড্যানি কোথায় আছে আমি কিছুই জানি না। সবুজে ঘেরা রামাপুরান গ্রাম, আর এই হচ্ছে দেবিকার বাড়ি। দেবিকার বাবার নাম স্বামীনন্দ। বাবা তার বোনকে ফোন করে বলে, দিদি, দেবিকার আশীর্বাদের দিন 22 তারিখে পড়েছে। বরপক্ষ তেমন কিছু দাবি করেনি। ও আচ্ছা, বরের নামটাই তো বলা হয়নি। বরের নাম হচ্ছে জাগ্গি। মা তার মেয়েকে ভালোবেসে দেবী বলে ডাকে। বাবার শার্ট আয়রন করার জন্য মেয়েকে ডাক দেয়। এ সময় আমাদের মিষ্টি দেবিকা সকালবেলা গোসল সেরে সুন্দর করে সেজেগুজে বের হয়। দেবিকা হচ্ছে একজন স্কুল টিচার। সে তার বাবাকে খুব মান্য করে। বাবা ফোনে কথা বলছে। দেবিকা ধীর পায়ে আয়রন প্লেট টেবিলের উপর রেখে সোজা কিচেন রুমে তার মায়ের কাছে চলে যায়। মা বলে, কি রে, সম্বন্ধটা তোর পছন্দ হয়েছে? যদিও পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, ছেলে দেখতে সুন্দর আর খুব ভালো টাকা পয়সাও আছে। দেবিকা বলে, আমি যদি সত্যি ওকে পছন্দ করতাম না মা, তাহলে তুমি আমাকে এখন এসব বুঝাতে না। স্কুলের সময় হয়ে যাওয়াতে দেবিকা বাইরে বেরোতে গেলে বাবা বলে, স্কুলের সকলকে দাঁত দিয়েছে তো? আচ্ছা, ছুটি কিন্তু 6 দিনই নিও। দেবিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আসলে দেবিকার জীবন বলা যায় একটা ট্রেনের মতো। বাবা ইঞ্জিন আর মেয়ে কোচ। ইঞ্জিন যেখানে যাবে মেয়েকেও সেখানেই যেতে হবে। দেবিকার জীবন কখনো 20 কিলোমিটারের বাইরে যায়নি। বাড়ি এবং স্কুল এই দুটো স্থানেই দেবিকার যাতায়াত। দেবিকার এক বান্ধবী রয়েছে যার নাম অ্যানি, বলা যায় বেস্ট ফ্রেন্ড। দেবিকার জীবনের সাথে জড়িয়ে রয়েছে মিউজিক। মিউজিকই তার জীবনের জাদু হিসেবে কাজ করে। দেবিকার মোটামুটি চারিপাশে ভালোই নজর থাকে। শিক্ষক রুমে যাওয়ার আগে একটি ক্লাসে সকল বাচ্চারা টিফিন ব্রেকে খাবার খাচ্ছিল, আর একটি মেয়ে মনমরা হয়ে বসে আছে। এই বিষয়টা দূর থেকে দেবিকা দেখে ফেলে। কাছে গিয়ে মেয়েটিকে বলে, তুমি তো মনে হয় টিফিন বক্স আনোনি, আমার একটা উপকার করবে? আমার মা না খুব কড়া, আমার আজকে টিফিন খেতে ইচ্ছেই করছে না। তুমি আমার টিফিনটা শেষ করে দিলে আমার খুব উপকার হতো। মেয়েটি হাসি মুখে টিফিন বক্সটা নিয়ে নেয়। এই কাহিনী দেখে দেবিকাকে তার বেস্ট ফ্রেন্ড বলে, তোর মন সত্যি খুব পরিষ্কার। তোকে বিয়ে করার জন্য তো একজন রাজকুমার আসবে, কিন্তু তার বদলে তুই ওই গাধায় চড়ে আসা ব্যাংকে বিয়ে করছিস। যখন গোটা বিশ্ব এত এগিয়ে যাচ্ছে, যজ্ঞের চিন্তাভাবনা নিজের মধ্যে এখনো আটকে আছে। আদিকালের যত সব মন মানসিকতা তার। আরে অ্যানি, 2 দিন পর তো মেয়েটার বিয়ে হয়ে যাবে, এসব কথা এখন বলার দরকার কি? এই জন্যই তো অ্যানি না করছে। এত মিষ্টি স্বভাবের মেয়ের তো ব্যাংমুখ জাগ্গির থেকে ভালো কাউকে পাওয়া উচিত। অ্যানির এসব কথাবার্তায় দেবিকা চিন্তা করে, ছোটবেলা থেকে এই পর্যন্ত সে তার বাবার কথায় চলেছে, কখনো নিজের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেয়নি। যে কোনো কিছু মানিয়ে নেওয়া দেবিকার কাছে নতুন কিছু নয়। দেবিকার দাদার নাম যোগীনন্দন। তিনি একজন খুব ভালো পুরোহিত। তিনি অনেক পরিবারের ওপর থেকে অশুভ শক্তিকে দূর করে দিয়েছে। এই হচ্ছে দেবিকার দাদা মশাই। তিনি অনেকটা দূরে গিয়ে একটা মন্দিরে আজকে পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। পুজোর কাজ শেষে বাইরের দিকে অনেকগুলো অতৃপ্ত আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। দাদা বলে, তোরা কি যাবি এখান থেকে, নাকি আমি আসবো তোদের শায়েস্তা করতে? এই কথায় সকল আত্মারা সেই স্থান থেকে চলে যায়। এ সময় তার ছেলে ফোন করে বলে, বাবা, তোমার কাজ শেষ হয়েছে, তুমি আজকে ফিরবে তো? দাদু মশাই বলে, আমার কাজ শেষ, তবে আমার আসতে আরো কয়েকদিন লেগে যাবে। আমার জন্য অপেক্ষা না করে আশীর্বাদ করে ফেলো। আর একটা কথা, আমি যখন বাড়িতে আসবো তখন যেন গেটের বাইরে কেউ না থাকে। তখন আমাদের ব্যাঙ মশাইকে দেখানো হয়, যার কিনা সকল মানুষকে বিরক্ত করতে খুব ভালো লাগে। দেবিকার বাড়ির সামনে দাদাজি চলে এসেছে। চারিপাশে অতৃপ্ত আত্মারা তার কাছে হাত পেতে কিছু চাচ্ছে। দাদা বাড়িতে ঢুকে বাড়ির গেট লাগিয়ে দেয়। আশীর্বাদের কার্যক্রম যথাক্রমে শুরু হয়ে গিয়েছে। জাগ্গি সকলের সামনে সেই একটা ভাব নিয়ে থাকে।
তবে ভেতরে ভেতরে এক প্রকার ব্যাককল বললেও চলে। দেবিকা আজ অসম্ভব সুন্দর করে সেজেছে, আর জাগ্গি একভাবে তার হবু স্ত্রীকে অপলক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। দেবিকার স্কুলের পিটি টিচার আশীর্বাদের জন্য তাকে হাত মিলিয়ে শুভেচ্ছা জানায়, আর এটা দেখে ব্যাঙের মাথা নষ্ট হয়ে যায়। জাগ্গি দ্রুত পিটি স্যারের কাছে গিয়ে সাক্ষাৎকার করে, কথায় কথায় বলে, আচ্ছা, ইউরোপের মতো আপনার স্ত্রীর সাথে যদি কেউ সাক্ষাৎকার করে গালে কিস করে, বিষয়টা আপনার কেমন লাগবে? স্যার বলে, এটা আমাদের কালচারে নেই তো। ও আচ্ছা, তাহলে আমাদের দেশের মেয়েদের সাথে হাত মেলালে তার হাত চেপে ধরা কি আমাদের কালচারের মধ্যে পড়ে? স্যার বলে, আমি তো শুধু অভিনন্দন জানাচ্ছিলাম, আপনি বিষয়টা অন্যভাবে নিচ্ছেন কেন? জাগ্গি তাকে আচ্ছা মতো সিস্টেমে কথা শুনিয়ে দেবিকার কাছে চলে যায়, কিন্তু এই আগুন জ্বালানো প্রদীপ দেবিকার কাছে আসলে যেন মোমের মতো গলে যায়। দেবিকা তার বান্ধবীদের সাথে জাগ্গিকে পরিচয় করিয়ে দেয়। জাগ্গি বলে, দেবিকা, আমি আমার মন থেকে বলছি, তোমার মতো মেয়েকেই আমি চেয়েছিলাম। তুমি সত্যিই আমাকে পছন্দ করো তো? দেবিকা বলে, হ্যাঁ অবশ্যই। জাগ্গি বলে, কিন্তু তোমার চোখ দেখে তো মনে হচ্ছে না তা হবে কি করে? মেয়েটার চোখ তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে জাগ্গির গভীর বিশ্বাস, ওই চোখে তার জন্য কোনো একদিন অবশ্যই জায়গা হবে। এঙ্গেজমেন্টের কার্যবলী সম্পূর্ণ হয়। পঞ্জিকা অনুযায়ী আগামী 3 মাস পরে বিয়ের ডেট ধার্য করা হয়। একথা শুনে দেবিকার মন যেন গম্ভীর হয়ে ওঠে। এই আনন্দের দিনে দেবিকার মনে কোনো এক অজানা ভয় উকি দিচ্ছে। এই সাদা সাপটা মেয়েটা কি সারা জীবন অন্যের হাতের কাঠপুতুল হয়ে থাকবে, নাকি কোনো এক ম্যাজিক্যাল ঘটনা ঘটে মেয়েটির জীবন নিজ স্বাধীনতায় ফিরে আসবে? পরবর্তীতে দেবিকার এঙ্গেজমেন্ট যে পুরোহিত মশাই তার তত্ত্বাবধানে রেখে করেছিল, তার কাছে একজন শিষ্য কোনো একটা বার্তা নিয়ে আসে। পুরোহিত মশাই আবার দেবিকার বান্ধবী রাজির বাবা। চিঠিটা দেখে পুরোহিত কিছুটা চিন্তিত হয়ে যায়। দ্রুত দেবিকার বাবার সাথে দেখা করতে যায়। সকাল সকাল তাদের বাড়িতে দেখে দেবিকা জিজ্ঞেস করে, কি হয়েছে? রাজি বলে, তোকে যেতে যেতে সব খুলে বলবো, এখন চল আমার সাথে। পুরোহিত বাবাকে বলে, আমি দেবিকার কুষ্টি পিতা পুরাণে আমার গুরুর কাছে পাঠিয়েছিলাম। তিনি কুষ্টি দেখে বলেছেন, বাগদান হওয়া সত্ত্বেও আগামী 3 মাসের মধ্যে দেবিকার অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা প্রেম ভালোবাসাও হতে পারে, যার জন্য তাড়াহুড়ো করে যে কোনো ধরনের তারা সিদ্ধান্ত নিতে পারে। তবে এই বিয়ে তো দেবিকার মত নিয়েই হতে চলেছে, আর দেবিকার জীবনে অন্য কেউ নেই। কিন্তু কথা হচ্ছে, দেবিকা তো নিজেই জানে না তার জীবনে এই কয়েক মাসের মধ্যে অন্য কেউ আসতে চলেছে। দেবিকা এ কথা রাজির মুখে শুনে হেসে উড়িয়ে দেয়। আজকের আবহাওয়াটা অন্যরকম, দমকা বাতাসে ধান খেতে যেন জলস্রোত বইছে। দেবিকা বলে, রাজি, আমি চাই আজকে খুব বৃষ্টি হোক। রাজি বলে, পাগল নাকি? এই খরা রোদে আবার বৃষ্টি আসবে কোথা থেকে? এই মুহূর্তের মধ্যেই আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির পানি দেবিকার শরীর স্পর্শ করে। ঝুম বৃষ্টি। দুই বান্ধবী কোনো মতে দৌড়ে রাস্তায় ওঠার আগে বাস ছেড়ে চলে যায়। দেবিকা বলে, আমি চাই বাসটা ফিরে আসুক। যেই ভাবা সেই কাজ। বাহ, সত্যি সত্যি পেছন থেকে বাস ফিরে আসে। এটা দেখে দুই বান্ধবী তো পুরো অবাক হয়ে যায়। দেবী তার গন্তব্যে চলে এসেছে, তবে এখানে নামবে কি করে? ঝুম বৃষ্টি হচ্ছে যে। তাই দেবিকা বলে, যদি আমার কাছে একটা ছাতা থাকতো তাহলে বেরিয়ে যেতাম। এই মুহূর্তে হেল্পার এসে দেবীর হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বলে, ম্যাম, আপনার এক ছাত্র গতকাল এই ছাতা ভুলে রেখে গিয়েছে, দয়া করে তাকে দিয়ে দেবেন। দুই বান্ধবী কিছুই বুঝে উঠতে পারে না আজ এসব কি ঘটছে তাদের সাথে। রাজি বলে, দেবী, আজ সৃষ্টিকর্তার কাছে যা চাইবি একটু বুঝে শুনে চাইবি, কারণ আজ কিন্তু তোর সকল চাওয়া পূরণ হচ্ছে। দূর যাতা, যদি আমার সব কথা সত্যি হতো তাহলে তোর বাবা যে ছেলের কথা বলেছে আমার জীবনে যে জাদু নিয়ে আসবে, আমি তাকে দেখতে চাই। এই বলে ঝুম বৃষ্টিতে ছাতা নিয়ে দেবিকা তার স্কুলের দিকে রওনা করে। স্কুলের গেট পার হওয়ার আগেই পেছন থেকে দেবিকা বলে কেউ একজন ডাক দেয়। দেবিকা পেছনে ঘুরতেই ছেলেটি বলে, হাই, আই অ্যাম ড্যানি। দেবিকা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রয়েছে। আসলে এই ড্যানিই হচ্ছে সেই ড্যানি, যার জন্য মুভির শুরুতে একটা ছেলেকে খুব নির্মমভাবে মারধর করা হচ্ছিল। আর এই হচ্ছে দুর্গান্না এবং তার স্ত্রী। ছেলেটি তার বোনের কাছে বলছে, আমি কি নিজের জামাইবাবু দিদিকে ঠকাতে পারি? আমি ড্যানির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম এবং একটু লাল পানিও খেয়েছিলাম। আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কিন্তু দিদি, ও আমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না। ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করবই, আর প্রমাণ করবো আমি বিশ্বাসঘাতক নই। চলুন আবারও দেবিকার কাছে আমরা ফিরে যাই। ড্যানি বলে, শুনলাম আপনি এই স্কুলের মিউজিক টিচার, আপনার নাম দেবিকা? আমি হচ্ছে ড্যানি, এই স্কুলের অনেক পুরনো স্টুডেন্ট। বর্তমানে আমি হায়দ্রাবাদে থাকি। সেখানে ফিরে যাওয়ার আগে ভাবলাম একবার স্কুলে ঘুরে যাই।
স্কুল এখনো আগের মতোই আছে। ওই যে পাশের রুম দেখছেন, ওখানে আমাদের মিউজিক ক্লাস হতো। আমার মা খুব ভালো গান পারতো, সবসময় গুনগুন করে গান গাইতো। আসলেই আমার মিউজিক সেন্স আছে, তবে গান গাইতে পারি না। এজন্য আপনাদের মতো মানুষকে দেখলে আমার ভালো লাগে। দেবিকা বলে, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। ড্যানি বলে, আচ্ছা শুনুন, আমি শুধুমাত্র দুটি কথা বলবো। এতক্ষণ ধরে আপনি আমার বকবক শুনে গিয়েছেন, তার মানে নিশ্চয়ই আপনি খুব ভালো মনের মানুষ। আপনি আপনার স্টুডেন্টদেরও অনেক ধৈর্য সহকারে খেয়াল রাখেন, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সারা জীবন এভাবে মিষ্টি করে হাসতে থাকবেন, তাহলে দেখবেন আপনি যা যা চাইবেন সব পূরণ হয়ে যাবে। এখন যাই, আমার ব্যস্ততা রয়েছে, বাই। স্কুলে প্রবেশ করতেই অ্যানি বলে, কিরে, কার সাথে কথা বলছিলি? দেবিকা বলে, আচ্ছা তুই তো দেখেছিস, তাহলে কেন জিজ্ঞেস করছিস? আচ্ছা বাদ দে, সত্যি বলতে আমি তার নাম ছাড়া কিচ্ছুই জানি না, কিন্তু আজ নিজের সম্পর্কে একটা নতুন কথা জানলাম। যখন কোনো ছেলে নিজের মায়ের ব্যাপারে কথা বলে, আমার তাকে খুব কিউট লাগে। আচ্ছা, ক্লাসের পর দেখা করি, বাই। সঙ্গীত ক্লাস শুরু হয়ে যায়। সুরের তালে হারিয়ে যেতে সকলেই চোখ বন্ধ করে গান গেতে শুরু করে। দেবিকা পুরো ক্লাস ঘুরে ঘুরে গানের সুর তাল ঠিক আছে কিনা তা শুনতে থাকে। হঠাৎ করে জানালার বাইরে ড্যানিকে দেখতে পায়। চোখে চোখ পড়াতেই দেবিকা লজ্জায় জানলার কাছ থেকে সরে যায়। কিছুক্ষণ পর ছেলেটি দরজার কাছে এসে দেবিকাকে ডাক দেয়। ড্যানি বলে, দেবিকা, এটা আমার পছন্দের ক্লাস, জীবনে আর কখনো সুযোগ পাবো কিনা, তাই প্লিজ তুমি যদি অনুমতি দাও, আমি কিছুক্ষণ তোমার ক্লাসে চুপ করে বসে সঙ্গীত শুনতে চাই। আমি জানি এটা বিদ্যালয়ের রুলসের বাইরে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কাউকে বিরক্ত করব না, আর কেউ টেরও পাবে না। সঙ্গীতের প্রতি এত ভালোবাসা দেখে তার সাথে ক্লাস করার জন্য দেবিকা অনুমতি দিয়ে দেয়। সকল বাচ্চারা মিলে দেবিকাকে গান করার জন্য রিকোয়েস্ট করে। দেবিকা তার সুন্দর কণ্ঠে অসম্ভব সুন্দর করে একটা গান সকলকে শোনায়। ক্লাস টাইম শেষ। প্রথমবার কারোর সাথে দেখা হলে আমাদের মনে কখনো কখনো দ্বিতীয়বার সেই একই ব্যক্তির সাথে দেখা করার কিন্তু ইচ্ছে জাগে। হয়েছে নাকি আপনাদেরও এমন? দেবিকার মনেও ঠিক ড্যানির সাথে আর একবার দেখা হওয়ার ইচ্ছে জাগে। ইচ্ছে হতে দেরি আছে, তবে ড্যানির আসতে দেরি নেই। এটি ট্রাকে যাওয়ার পথে দেবিকার সাথে তার দেখা হয়। ড্যানি বলে, হাই দেবিকা, কালকে এত সুন্দর গান গাইলেন আপনি। আহা, আপনার মিষ্টি কণ্ঠ আমি ভুলতেই পারছি না। দেবিকা ইতস্তত বোধ করে। ইশারায় তাকে এখান থেকে চলে যেতে বলে। যথাযথ স্থানে গাড়ি থামালে দেবিকা দেখতে পায় ড্যানি তার জন্য অপেক্ষা করছে। দেবিকা এক পাশে ডেকে নিয়ে বলে, তুমি বাইরে আমাকে নাম ধরে ডাকছিলে কেন? লোকে কি ভাববে? এসব কিন্তু মোটেই ভালো না। দেখো, বাইরে এভাবে মেলামেশা করা আমার পছন্দ না। ড্যানি বলে, তাহলে আমি আবার ক্লাসরুমে চলে আসি। আসলে আমি যখন থেকে আপনাকে গাইতে শুনেছি, সত্যি বলছি আমি কিছু চিন্তা করতে পারছি না। আমার দেহ মন রমণীয়তায় ভরে উঠেছে। কি বললে তুমি? ওটা রমণীয়তা নয়, ওটা কমনীয়তা। ঠিক মতো যদি বলতে না পারো তাহলে বলার দরকার নেই। আরে ভেবেছিলাম তো মিষ্টি মেয়েটা রাগ করে না, তবে তার তো বেশ মেজাজ। দেবিকা মিষ্টি করে একটা হাসি দিয়ে সরি বলে। ড্যানি বলে, আপনার সরি বলতে হবে না, বরং আমি ক্ষমা চাচ্ছি। তবে রাগলে আপনাকে খুব বেশি সুন্দর লাগে। ওহ সরি, মনের কথা বলে ফেললাম নাকি? আচ্ছা, যদি কিছু মনে না করো, তুমি এত গুণী মানুষ, তোমার জন্য আমি একটা গিফট রেখেছি। স্কুলের পরে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি তোমাকে কফি খাওয়াতে নিয়ে যাব। দেবিকা স্কুলে চলে যায়। স্কুলে বসে সুযোগ পেলেই আনমনে ড্যানির কথা চিন্তা করতে থাকে। অ্যানি এসে তার বান্ধবীদের বলে, দেবিকার একটা ভালো খবর রয়েছে। দেবিকা বলে, তোরা না জেনে ছাড়বি না তাই তো? মানে যে বহু বছর পর নিজের স্কুলে দেখা করতে এসেছে, আর যে তার মাকে এমনকি সাধারণ মেয়েকে সম্মান করে, সেই ছেলেটিকে না আমার খুব কিউট লাগে। এই মুহূর্তে ছুটির ঘন্টা বেজে ওঠে। দেবিকা উঠে বাইরে যেতেই যাবে, কিছু একটা মনে করে আয়নায় নিজের চেহারা দেখে সবকিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ে। এ তো নির্ঘাত প্রেমে পড়েছে। যাই হোক, বাসে তারা একসাথে দুজনে রওনা করে। দেবিকা কানে ফোন নিয়ে ড্যানের উদ্দেশ্যে বলে, বাসের সকলেই আমাকে চেনে, আমি যেখানে নামবো তুমি সেই স্থানে নেমে যেও। ড্যানি বলে, অর্থাৎ তুমি চাইছো আমি তোমার সঙ্গে যাব? দেবিকা বলে, কমনীয়তা। এখন বসে বসে এই কমনীয়তা শব্দটি অন্তত 100 বার রিপিট করো। ড্যানি বসে বসে কমনীয়তার শব্দটি উচ্চারণ করে বারবার উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করে। দেবিকার এই বিষয়টা খুব ভালো লাগে, কারণ দেবিকা এতদিন অন্যের কথা শুনে চলতো, আর আজ প্রথমবার তার কথা কেউ শুনে চলছে। মনে হচ্ছে ড্যানির ওপর যেন দেবিকার অধিকার রয়েছে। এরপরে বাস স্টপে এসে থেমে যায়। দেবিকা বের হয়, সাথে ড্যানিও বের হয়। দেবিকা বলে, তুমি কোথা থেকে এসেছো আর কার কাছে এসেছো? ড্যানি বলে, স্কুলের পাশে যে চিন্টু পল্লী আছে না, সেখানেই আমার বাড়ি।
আমার দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, তাই তার দেখাশোনা করতে কিছুদিনের জন্য এখানে এসেছি। আচ্ছা, তাহলে আমি এখন আসি। বাড়িতে দেরি করে ফেললে মা খুব চিন্তা করবে। আচ্ছা ড্যানি, তুমি হায়দ্রাবাদে কবে যাচ্ছ? ড্যানি বলে, আমার একটু এমার্জেন্সি কাজ রয়েছে, সেই কাজ কয়েকদিনের মধ্যেই শেষ করে তারপর আমি হায়দ্রাবাদে ফিরে যাব। দেবিকা বলে, তাহলে কাল স্কুলে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করবে? যদি তোমার কোনো অসুবিধা না থাকে তো সাথে সাথে আমার গিফটটাও দিয়ে দিও। ড্যানি হাসি মুখে হ্যাঁ বলে। দুজনে দুইজনের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পরদিন সকালবেলা মিষ্টিভাবে দেবিকার দিন শুরু হয়। এতদিন পর একজন মানুষ পেয়েছে যে দেবিকার কথায় সম্মান করে, দেবিকার কথার মূল্য দেয়। ড্যানি যেন ম্যাজিক্যাল পাওয়ার হিসেবে দেবিকার জীবনে এসেছে। এভাবে তাদের বন্ধুত্বের দিন চলতে থাকে। দেবিকা দিন দিন ফুরফুরো মেজাজের হয়ে যাচ্ছে। একদিন সকালবেলা রাজির বাবা দেবিকার বাড়িতে এসেছে। এই মুহূর্তে দেবিকা বেরিয়ে পড়ে। রাজি তার বাবাকে কিছু পাতা দিয়ে বলে, বাবা তুমি কফি খেতে থাকো, আমি দেবিকার সাথে দেখা করে আসছি। চাচা বলে, ও তো স্কুলে গিয়েছে। রাজি বলে, কিন্তু আজ তো স্কুল ছুটি। সিন পরিবর্তিত হয়, দুজনেই বেশ সুন্দর করে ঘোরাফেরা করছে। ও মা, এ কি, ব্যাঙও কি মোটরসাইকেল চালাতে পারে? তাকে দেখে দেবিকা ড্যানিকে জোর করে পাশেই ঝোপঝাড়ে লুকিয়ে যেতে বলে। ড্যানি লুকিয়ে যায়। জাগিয়ে দেবিকাকে দেখে গাড়ি থামায়। তুমি এখানে কেন? দেবিকা বলে, আসলে আজকে না স্কুল ছুটি ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। সন্দেহের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, চারিপাশটা ভালো করে তদন্ত করে দেখতে হবে তো। ব্যাং, দেখো তো পাওয়া যায় কিনা কিছু। অনেক খোঁজাখুঁজির পর জাগি কাউকে না দেখতে পেলে হুট করে দেবিকার হাত থেকে ফোন নিয়ে কল লিস্ট চেক করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখো পিডি স্যার আবার ফোন দিছিল কিনা, তার সাথে আবার দেবিকা লাইন মারে কিনা, এসব তো দেখতে হবে। অবশেষে কোনো প্রমাণ না পেয়ে দেবিকাকে তার সঙ্গে বাড়িতে ছেড়ে দিয়ে আসার কথা বলে। মন না চাইতেও দেবিকা তার সাথে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেবিকা নিজে লজ্জায় শেষ। জাগি আসছিল ভালো কথা, তবে কেন ড্যানিকে লুকাতে হবে? তাই দেবিকার সিদ্ধান্ত নেয় ড্যানিকে দেবিকার হবু হাজবেন্ডের ব্যাপারে সবকিছু খুলে বলবে। তাই পরদিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে দেবিকা বাসে ওঠে। এরপর কানে ফোন নিয়ে ড্যানির উদ্দেশ্যে বলে, আমার কিছু কথা ছিল। সামনে বাস স্টপ, কিছুটা জনমানুষ শূন্য, সেখানে আমরা নেমে যাব। ড্যানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দুজনে পরের বাস স্টপে নেমে যায়। দেবিকা কালকের ঘটনার জন্য সরি বলে। ড্যানি বলে, ওই লোকটা কে ছিল? দেবিকা বলে, ও আমার হবু হাজব্যান্ড। ড্যানি, আমার কিছু কথা বলার ছিল। আমার তোমাকে ভালো লাগে। তোমার সঙ্গে থাকে মনে হয় যেন আমি মুক্ত বাতাসের মতো ভেসে বেড়াচ্ছি। তোমার সঙ্গ আমার খুব ভালো লাগে, যেন আমার মনের সমস্ত কথা প্রাণ খুলে তোমাকে বলতে পারি। তোমার বন্ধুত্ব আমার কাছে খুব ভালো লাগে। হায়দ্রাবাদ ফিরলে জানিও। তোমার দাদুর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও, আমি ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, অন্য কোনো কাজ থাকলে আমাকে জানিও, আমি চেষ্টা করব করে দেয়ার। ড্যানি বলে, সত্যি তুমি আমার যে কোনো ধরনের হেল্প করবে? আমি বুঝতে পারছি না তোমাকে সত্যি কথাটা কি করে বলবো, কিন্তু তোমার এই সত্যিটা জানা দরকার। আসলে আমি তোমার দাদুর সাথে দেখা করতে এসেছি। আমি শুনেছি তোমার দাদু আত্মা দেখতে পায় আর তাদের সাথে কথা বলতে পারে। আমি তো এও শুনেছি তিনি অনেক আত্মাকে মুক্তি পেতে সাহায্য করেছে, তাই আমি এখানে এসেছি। দেবিকা বলে, বহু বছর হয়ে গিয়েছে দাদু এসব কাজ ছেড়ে দিয়েছে, যদিও এখনও দাদা নাকি আত্মাদের দেখতে পায়। তোমার কি দাদুর সাহায্য লাগবে? এসব তো অনেক আগে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার জন্য দরকার হয় আমি দাদুর সাথে কথা বলবো। ড্যানি বলে, কিন্তু উনি আমাকে সাহায্য করবে না দেবিকা, আমি জানি। দেবিকা বলে, আমরা তো রিকোয়েস্ট করে দেখতে পারি। দাদু ছাড়া তো এই কাজ কেউ করতে পারে না। আমার বাবার মধ্যেও আত্মা দেখার শক্তি নেই, এমন শক্তি আমাদের বংশের কার মধ্যেই নেই। ড্যানি বলে, গুরুজির সন্তানের কাছে এই শক্তি না থাকলেও আমি জানি তার নাতনির কাছে এই শক্তি রয়েছে। তুমি এই শক্তির অধিকারী দেবিকা। আমি জানি তুমি আত্মাদের দেখতে পাও। দেবিকা বলে, একদমই না। তুমি এ কথা একদম শিওর করে কি করে বলছো? ড্যানি বলে, আমি মারা গিয়েছি, কিন্তু তুমি তাও আমাকে দেখছো। দেবিকা কিছুই বুঝে উঠতে পারে না। স্বচক্ষে বিষয়টা বোঝাতে ড্যানি ইচ্ছাকৃতভাবে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। এই সময় তার উপর দিয়ে একটা ট্রাক চলে যায়, আর এই কাহিনী দেখে আতঙ্কে দেবিকা চিৎকার করে ওঠে। ট্রাক চলে যাওয়ার পরেও ড্যানিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ড্যানি বলে, আমি একটি আত্মা দেবিকা। পরবর্তী সিনে দেবিকা বলে, আমার দাদু আমার জীবনের বিপদ সম্পর্কে তেমন কিছুই জানতো না। তিনি বাড়ির চারপাশে কিছু অশুভ শক্তি অনুভব করতেন, কিন্তু তা ঠিক কী কারণে তা কখনোই বুঝে উঠতে পারেনি। তাই নিরাপদ থাকতে তিনি একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। বেশিরভাগ মানুষ দাদুর এই শক্তিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে মনে করতেন, কিন্তু তারা জানতেন না তিনি এটাকে জীবনের একটা অভিশাপ বলে মনে করেন।
পরবর্তীতে জাগি কাউকে কিছু না জানিয়ে আজ স্কুলে হাজির হয়েছে। ওমা, ওই বউয়ের ওপর নজরদারি রাখার জন্য আর কি। এদিকে দেবিকাকে অ্যানি বলে, আমি ভেবেছিলাম আমি পিছিয়ে, কিন্তু তুই তো আমার থেকেও পিছিয়ে। আদিত্য সিংকে তুই চিনিস না? তার গলার সুর এবং গানগুলো সত্যিই অস্থির। ওকে আমার খুব ভালো লাগে। আমি ওর সাথে 1 সপ্তাহ ধরে ঘুরছি। ওই হচ্ছে আসল পুরুষ। 2 মিনিটে কিন্তু ও তোর মন ছুঁয়ে যাবে। তুই ওর কাছে চোখ বন্ধ করে আত্মসমর্পণ করে দেখ, পুরো স্বর্গের অনুভূতি পাবি। তুই 1 সপ্তাহ ওকে ব্যবহার করে দেখ, সবকিছুই ভুলে যাবি। দেবিকা বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। আসলে মাথা থেকে নানান রকমের চিন্তা ঝেড়ে ফেলার জন্য দেখি এই পদ্ধতিতে কিছুটা স্বস্তি পাই কিনা। এরা কিন্তু আদিত্য সিং এর গানের কথা বলছে। গান শুনলে মাথার টেনশন কমে যাবে সেজন্য আর কি। আর আমাদের ব্যাং মামা তো অন্য কিছুই ভেবে নেয়। তাই সুন্দর করে লুকোনোর স্থান থেকে বেরিয়ে এসে বলে, বর হওয়া যে কি জ্বালা বুঝতে পারছো তোমরা? এই হচ্ছে আমার বউ। এর মাথাটা তুমি খেও না তো। আমার বউকে তুমি অন্য পুরুষের সাথে মিশতে বলছো? অ্যানি বলে, আদিত্য সিং একজন সিঙ্গার। জাগ্গি বলে, ও যদি সিঙ্গার হয় তাহলে আমি একজন ফাইটার। দেবিকার সঙ্গে লাইন মারতে গেলে তার ছাল চামড়া আমি তুলে দেব। এর মাথায় খবরদার আর কোনো আজে বাজে কথা ঢুকাবে না। তুমি চলো আমার সঙ্গে। বাড়িতে পুজোর আয়োজন চলছে। রাজি দেবিকার জন্য 1 কাপ কফি নিয়ে বলে, কি রে ওভাবে তাকিয়ে আছিস যে? ভূত দেখেছিস নাকি? এই নে কফি খা। কফি খেয়ে তৈরি হয়ে পুজোয় চল। কি রে, কি হয়েছে তোর? কিছু বলছিস না যে? দেবিকা বলে, সবকিছু ওই ড্যানির দোষ। এ কথা কাউকে বলবি না তো? আমাকে কথা দে। স্কুলে আলাপ হয়েছিল ওর সাথে আমার। দেবিকা এক এক করে সকল ঘটনা খুলে বলে। আসলে ড্যানি যে ভূত এ কথা জেনে দেবিকা খুব রাগ করেছিল, কারণ ড্যানি এই পুরো সত্যটা লুকিয়েছিল। কিন্তু ড্যানি তাকে বলে, বিশ্বাস করো দেবিকা, আমি তোমার দাদুর কাছে সাহায্যের জন্য বারবার গিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার কাছে কখনোই যেতে দেয়নি। মন খারাপ করে বাসের সামনে দাঁড়িয়েছিলাম। তখন তুমি আমাকে একটু সরে দাঁড়াতে বললে। আমি বুঝে গেলাম তুমি আমাকে দেখতে পাও। অচেনা কেউ কি কখনো কাউকে সাহায্য করে? তাই ভাবলাম আগে তোমার সাথে বন্ধুত্ব করে নেই। আর বন্ধুত্ব হলে হয়তো কোনো সুযোগ পেতে পারি তোমার কাছ থেকে। কয়েকজন বৃদ্ধা আর বাচ্চা আমার কারণে রাস্তায় পড়ে আছে। প্লিজ তুমি দয়া করে আমাকে সাহায্য করো। দেবিকা বলে, তুমি অন্য কাউকে খুঁজে নাও, আমার পক্ষে তোমাকে সাহায্য করা সম্ভব নয়। এই বলে দেবিকা চলে যায়। কিন্তু ড্যানিও নাছোড়বান্দা। সারাক্ষণ কাঁঠালের আঠার মতো দেবিকার পিছে লেগে ঘ্যান ঘ্যান করতে থাকে। মাঝে মাঝে তো ড্যানি তার বেসুর গলায়ও অসম্ভব সুন্দর করে গান শোনায়। আর এই গান শুনে শুনে দেবিকা বিরক্ত হয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ড্যানি পিটি স্যারের কাছে গিয়ে বসে। পিটি স্যার 2 শিক্ষককে জানায়, স্কুল স্পোর্টস নিয়ে আমরা আলোচনা করছি, কি করে অলিম্পিক গেমসকে উন্নতর করা যায় সে বিষয়ে। তবে পাশ থেকে ড্যানি তো সব কিছুই দেখছে। ড্যানি বলে, দেবিকা, তুমি যদি স্যারের কাছে তার স্ত্রীর নাম জিজ্ঞেস করো, আমি কথা দিচ্ছি আগামী 1 ঘন্টা তোমাকে বিরক্ত করব না। এই কথায় দেবিকা রাজি হয়ে স্যারকে জিজ্ঞেস করে, মিস্টার শশী কুমার, আপনার স্ত্রীর নাম কি? স্যার বলে, কাস্তুরী। ড্যানি বলে, তাহলে ভানুমতিটাকে? এই একই কথা দেবিকা রিপিট করলে স্যার তো আকাশ থেকে পড়ে। তুমি এ কথা কি করে জানলে? তুমি নিশ্চয়ই আমার ফোন চেক করেছো, তাই না? তুমি আমার ফোন ধরলে কখন? না ভুলে কারো ফোন চেক করা অন্যায় কিন্তু। যাই হোক, দয়া করে এ কথা কাউকে বলো না, না হলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। বলবি তো বল। গসিপ করা মানুষ অ্যানির সামনেই বলেছিস। দেবিকা তো পড়েছে মহাবিপদে। সে তো ড্যানির কথা মতো চলে দুজনের কাছেই ফেসে যায়, কারণ সত্যিকারের তো ভানুমতির সম্পর্কে দেবিকা কিছুই জানে না। আর অ্যানিকে ভানুমতির সম্পর্কে কিছু না বলার জন্য অ্যানি রাগ করে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। দেবিকা বলে, ও এখন তোর পাশেই রয়েছে। রাজি দৌড়ে দেবিকার কাছে গিয়ে বলে, ভয় দেখাস না প্লিজ। আচ্ছা, দাদু এরকম অশুভ শক্তি দূর করতে পুজোর আয়োজন করেছে, ও আর তোর ধারের কাছেও আসতে পারবে না। এ কথায় দুজনের মন খারাপ হয়ে যায়। ড্যানি বলে, অনুষ্ঠানের পর কি তুমি আমাকে আর দেখতে পাবে না? আমার সঙ্গে কথা হবে না দেবিকা তোমার? দেবিকা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। অনেকের প্রাণের প্রশ্ন, তাই তুমি এই ব্যাপারে একবার ভেবে দেখো। কয়েকজন বৃদ্ধ বয়স্ক ছোট ছোট বাচ্চা রয়েছে এই ফাঁদে। তুমি সাহায্য করলে ওদের জীবন পাল্টে যাবে। এইসব কথা শুনে প্রথমবারের মতো দেবিকার মনে কষ্ট হচ্ছে। দেবিকা যাওয়ার সময় ড্যানি বলে, তুমি যদি সাহায্য না করো আমার আত্মাও মুক্তি পাবে না। রাজে এ সময় টেনে দেবিকাকে নিয়ে চলে যায়। পুজোর কাজ শুরু হয়ে যায়। দেবিকা ঘর থেকে গেটের বাইরে ড্যানিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। পুজোর নিয়ম নীতির সাথে সাথে আস্তে আস্তে ড্যানি হাওয়ায় মিলিয়ে যায়।
দাদু দেবিকার হাতে এক গুচ্ছ সুতো বেঁধে দেয়। এরপর সে কিছু কাজে বাড়ি থেকে চলে যায়। দিন চলতে থাকে, তবে দেবিকার মন খারাপ ঠিক হয় না। যেহেতু দেবিকা সারাদিন মন খারাপ করে থাকে, সেহেতু রাজি রাগ করে এই বিষয়টা দেবিকার বাবা মাকে জানিয়ে দিতে চায়। দেবিকা বলে, কি করব বল, আমি ওকে ভুলতেই পারছি না। প্রথমে ও আমাকে মিথ্যে বলেছিল, আমি রাগের মাথায় না করেছিলাম, কিন্তু ওর চোখের সেই অসহায় চাহনি আমি এখনো ভুলতে পারছি না। ও আমাকে একজন বৃদ্ধ মহিলা এবং ওর নিজের কথা বলেছিল। নিজের ভুল শুধরানোর জন্য ও মরিয়া হয়ে উঠেছে এবং মন থেকে চেষ্টা করছে। ওকে না বলার জন্য আমি ভুলতে পারছি না। অতীতে দেখা যায় ড্যানি বলছে, আমার বাবা মা নেই, ঠাকুমা আমাকে মানুষ করেছে। কিছুদিন পর তিনি মারা যান, আমি পুরোপুরি অনাথ হয়ে যাই। এরপর বাসে উঠে হায়দ্রাবাদ চলে যাই। রাস্তায় রাস্তায় ভবঘুরে হয়ে জীবন চলতে থাকে আমার। খুব কষ্টে ড্যানের জীবন কাটতে থাকে। এক পর্যায়ে এই কঠিন জীবন থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করি। ঠিক এই মুহূর্তে দুর্গান্না আমাকে বাঁচিয়ে নেয় এবং তিনি তার বাড়িতে আমাকে থাকার জায়গা দেয়। দুর্গান্না নিজের বাড়ির লোক মনে করে আমাকে তার বাড়িতে রেখে দেয়, যার জন্য আমি ভেবেই নিয়েছিলাম তার জন্য আমি সবকিছু করব। দাঙ্গা, মারামারি, সেটেলমেন্ট, এই ধরনের সব ডিল আমি করতাম। গায়ত্রী মাতা নামে 60 বছর বয়সী একজন মহিলা অনাথ বাচ্চাদের সব সময় দত্তক নিয়ে তার কাছে রাখত। তিনি তার সকল সম্পত্তি অনাথ বাচ্চাদের নামে লিখে দিয়েছিলেন। একদিন দুর্গান্না আমাকে বলে, শহরের মাঝখানে খুব সুন্দর একটা জমি আমি দেখেছি। আমি ঠিক করেছি যে করেই হোক সেই জমি আমি নিয়েই ছাড়বো। তুই একটু বিষয়টা সামলে নিস তো। ড্যানি বলে, দাদা, তোমার এক ইশারায় আমি যে কোনো কিছু তোমার পায়ের সামনে নিয়ে আসতে পারি। ধরে নাও তোমার কাজ হয়ে গিয়েছে। পরবর্তীতে খুব তৃষ্ণার্ত একজন ব্যক্তি এসে গায়ত্রীকে বলে, মা, আমাকে একটু পানি দেবেন। গায়ত্রী মাতা তার চেহারা দেখে তাকে পানি দেয়। ক্ষুধার্ত মুখ দেখে তাকে খাবার দেয়। লোকে পেট ভরে খেয়ে সেখানে 1 ঘন্টা ঘুমানোর জন্য অনুমতি চায়। ঘন্টাখানেক পর গায়ত্রী মাতা তাকে ঘুম থেকে ডেকে তোলে। গায়ত্রী বলে, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, আপনি বাড়ি যাবেন না? লোকটি বলে, এত মনোরম পরিবেশ ছেড়ে আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে না, আমি এখন থেকে এখানেই থাকবো। লোকটি গায়ত্রীর সাথে দুর্ব্যবহার শুরু করে। পাড়ার একজন চাচা আসলে তাকেও তার পরিবারের সম্মানহানির ভয় দেখিয়ে গায়ত্রীকে সাহায্য করতে বাধা দেয়। এরপর চোখের পলকে অনাথ আশ্রমের সবকিছু ভেঙে ফেলে। কিছুক্ষণ পর ড্যানি আর দুর্গার ডান হাত কান্না সেখানে চলে আসে। ড্যানি খেয়াল করে এটি বাচ্চার হাত থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দেখে ড্যানির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাই ড্যানি দ্রুত তার কাছে গিয়ে তার সহকর্মীকে চড় মেরে খাবার প্লেটটি বাচ্চাকে দিয়ে দিতে বলে। তবে সেই মুহূর্তে কান্না এসে বাচ্চাটিকে খাবার প্লেট দিতে মানা করে। এই কাজে ড্যানির খুবই কষ্ট লাগে। গায়ত্রী পরবর্তীতে থানায় কমপ্লেন করলেও কাজ হয় না। ওই যে টাকার কাছে পৃথিবী যে হেরে যায়। গায়ত্রী অনাথ আশ্রমে ফিরে আসে। গুন্ডারা গায়ত্রীকে নানা ধরনের অপমানমূলক কথা শোনাতে শুরু করে। রাতের বেলা বাচ্চাদের উপর নির্যাতন শুরু করে। গায়ত্রী কান্না করছে আর ড্যানির মনে কষ্ট হচ্ছে। পরদিন বাচ্চাদের ওপর এরকম নির্যাতন ড্যানি সহ্য করতে পারছিল না। ড্যানির মতে এতগুলো বাচ্চাকে রাস্তায় কাটাতে হবে এটা ভেবেও ড্যানির ভয় লাগছে, যার ফলে সে বুঝতে পারে আজ পর্যন্ত না জানি সে কত অন্যায় করেছে। তাই দুর্গান্নাকে ফোন দিয়ে বলে, দাদা, আমার মনে হয় আমরা যা করছি তা অন্যায় হচ্ছে। দুর্গান্না বলে, আমি আসছি। সন্ধ্যায় অনাথ আশ্রমে তিনি চলে আসে। এসে সকল গুন্ডাদের মারতে শুরু করে। ড্যানি তো খুব খুশি হয়ে যায়। তবে পরক্ষণেই দুর্গান্না বলে, মাসিমা, আপনি এদের সাথে পারবেন না। আপনি বরং আমার নামে বাড়িটা লিখে দিন, আমি আপনাকে ভালো দাম দেব। চিন্তা করে দেখুন কি করবেন। আর তোরা এদিকে খেয়াল রাখিস। আসি বাচ্চারা, পরের বার তোমাদের জন্য চকলেট নিয়ে আসবো। এই বলে দুর্গান্না চলে যায়। আর রাক্ষস দলেরা আবার বাচ্চাদের ওপর নির্মমভাবে নির্যাতন শুরু করে। পরদিন সকালে দুর্গান্নার শালাবাবু শিবা বলে, কিরে, মন খারাপ করে আছিস যে? ড্যানি বলে, আমার মনে হয় ওদের জায়গাটা ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যা আমাদের জন্য উচিত। তোর দিদি আর জামাইবাবুর সাথে একটু কথা বলে দেখ, কি বলে তারা। এই কথাগুলো গায়ত্রী জানলার আড়াল থেকে শুনতে পায়। শিবা বলে, ওতে কাজ হবে না। তবে জামাইবাবুর ইগো শান্ত করার জন্য গায়ত্রী মাতাকে টাকা নিয়ে সই করে দিতে বলি। তারপর একবার জামাইবাবু শান্ত হয়ে গেলে দিদির সঙ্গে কথা বলে ওনার জমি ওনাকে ফিরিয়ে দেব। দেখ ড্যানি, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার ওপর বিশ্বাস রাখ। এদিকে গায়ত্রী মাতা মন্দিরের সামনে বসে কান্না করছে। ড্যানি এসে বলে, কয়েকদিন আগেও আমি জানতাম না আপনি কে, কিন্তু এভাবে আপনাকে দেখে আমার দাদুর কথা মনে পড়ে গেল। একজন সন্তান হিসেবে আমি আপনাকে অনুরোধ করছি, এই কাগজগুলোতে স্বাক্ষর করে দিন।
আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে যেতে দেব না, কথা দিচ্ছি আমি আপনার জায়গা ফিরিয়ে দেব। গায়ত্রীর মাতা বলে, আমি এই গুন্ডাদের কিংবা দুর্গান্নাকে ভয় পেয়ে স্বাক্ষর করছি না, আমি বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে তোমার ওপর ভরসা রেখে স্বাক্ষর করলাম। ড্যানি বলে, আমি আপনাকে কথা দিচ্ছি এই জমি আমি আপনাকে ফেরত এনে দেবই। ড্যানি তখন বুঝতে পারেনি গায়ত্রী মাতা টাকাও পাবেন না এবং তার হাত থেকে জায়গাটাও চলে যাবে। বর্তমানে দেবিকা বলছে, এই যে ড্যানি, আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি তোমাকে সাহায্য করব। এবার সামনে যেই আসুক আর পরিণাম যাই হোক না কেন, তুমি ন্যায় পাবে, আমি কথা দিলাম। এবার তুমি ফিরে এসে আমাকে খুঁজে নাও। এরপর দাদুর দেয়া সুতোয় বাঁধা তাবিজটা দেবিকা তার হাত থেকে খুলে ফেলে দেয়। অর্থাৎ প্রথম টোল পেরিয়ে গিয়েছে, তবে আশেপাশে কোথাও ড্যানিকে দেখা যাচ্ছে না। পরদিন ঘুমের মধ্যে দেবিকা দাড়িওয়ালা সেই দুর্গান্নাকে দেখতে পায়। আবছা থাকার কারণে দেবিকা তার সঠিক চেহারা বুঝে উঠতে পারে না। ঘুম থেকে উঠে দেবিকা চারিদিকে শুধু ড্যানিকেই খুঁজে বেড়াচ্ছে। এভাবে বেশ কটা দিন পার হয়ে যায়। একদিন দেবিকার সঙ্গীত ক্লাস করাচ্ছে আর এখনো আশেপাশে ড্যানিকে সে খুঁজে বেড়াচ্ছে, তবে কোথাও তাকে দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে কানে খুব সুন্দর একটা সুর বেজে ওঠে। আরে, এ তো ড্যানি। কিন্তু আমার কথা হচ্ছে, বেশুরো থেকে সুরলো হলে কি করে এই ড্যানি? ড্যানি বলে, আমার উপর দয়া করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে রাজে দেবিকা ড্যানি মিলে আলোচনায় বসে। গায়ত্রী মাতাকে ন্যায় পাইয়ে দিতে হলে সকলকে হায়দ্রাবাদে যেতে হবে, তবে দেবিকাকে তো তার বাবা মা কোথাও যেতে দেবে না। অবশেষে মনে পড়ে তার ক্লাসের ছাত্রী পিঙ্কি এই সপ্তাহে হায়দ্রাবাদে অডিশন দিতে যাবে। তাই সকলের মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত সকলে পিঙ্কির বাড়িতে চলে যায়। দরজা ধাক্কালে পিঙ্কির মামা দরজা খোলে। এরপর তারা ভেতরে গিয়ে বসে। দেবিকা বলে, আমি চাচ্ছি পিঙ্কির সাথে হায়দ্রাবাদে যেতে, যেহেতু অডিশন, ওর সাথে থাকলে ওকে ভালো করে আমি গাইড করতে পারবো। আসলে ওর সাফল্য মানে শিক্ষকের সাফল্য, তাই না? পিঙ্কির মামা সুব্বু তো অবাক হয়ে যায়। একজন শিক্ষক তার ছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্য এত দূর আসতে পারে। দেবিকা বলে, আসলে তোমাকে আমার পরিবারকে আগে রাজি করাতে হবে। আমার পরিবার খুবই কঠোর। সুব্বু বলে, আপনি যেহেতু আমার স্টুডেন্টের অভিভাবক, তাই আপনি বললে ওরা রাজি হয়ে যাবে। আমার বাবা মিস্টার স্বামীনন্দ রেলওয়ে সিনিয়র ম্যানেজার, আর মিস্টার যোগীনন্দন আমার দাদু। সুব্বু বলে, আমিও রেলওয়েতে কাজ করি। আপনার বাবা আমার সিনিয়র। উনি একটু অদ্ভুত, উনি একটু স্ট্রিক্ট, স্কুলের হেডমাস্টারের মতো। দেবিকা বলে, তাই তো আমার তোমার সাহায্যের প্রয়োজন। পরবর্তীতে সুব্বু দেবিকার বাবার হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্টের পর দেবিকার বাবা বলে, ঠিক আছে, আমি এই বিষয়ে ভেবে দেখব। সুব্বু বলে, ধন্যবাদ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের দেখাশোনা করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। রেস্ট ইন পিস স্যার। আরে, এর রেলওয়েতে চাকরি কে দিল? যাই হোক, তারা চলে যায়। তবে দেবিকার বাবা দেবিকাকে হায়দ্রাবাদে যেতে দেবে না। সাধারণত সব সময় দেবিকা তার বাবার অনুমতি নেয় আর যে কোনো কাজে তার মায়ের পরামর্শ নেয়। তবে এবার দেবিকা একাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কাউকে না জানিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, অর্থাৎ টোল টু পার হয়ে যায়। এরপর সুব্বু, পিঙ্কি, দেবিকা, ড্যানি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা করে। 5 পথে গাড়ি থামিয়ে তারা চিপস কিনে খাওয়া শুরু করে। তবে একা খেলে কি হবে, ড্যানিকেও তো দিতে হবে। বেচারা ড্যানি তো খাওয়ার পরিস্থিতিতেই নেই। এদিকে দেবিকার বাড়িতে দেবিকার বাবাকে জাগ্গি ফোন করে বলে, দেবিকাকে 1 ঘন্টার মধ্যে রেডি হতে বলুন, প্রি ওয়েডিং শ্যুটের জন্য ফটোগ্রাফার আসছে। বাবা রাজিকে বলে, দ্রুত দেবিকাকে রেডি করে বাইরে নিয়ে আসো। এদিকে সুব্বু একটু বেশি দেবিকার প্রতি খেয়াল রাখছে। যাই হোক, রাজে দেবিকার রুম থেকে বাইরে বেরিয়ে একটি চিঠি দেবিকার বাবার হাতে দেয়। দেবিকা চিঠিতে বলছে, এই কাজটা আমার জন্য খুব জরুরি বাবা, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, 4 দিনের মধ্যেই আমি ফিরে আসছি। বাবা তো রেগে সারা ঘর মাথায় করে নেয়। বাবা চলে যাওয়ার পর মা কান্নায় ভেঙে পড়ে। রাজি কাকিমাকে সান্ত্বনা দিতে বলে, ও তো চলে আসবে কাকিমা, আপনি কান্না করেন না। কাকিমা বলে, আরে দূর, আমি জানি এই প্রথমবার ও নিজের ইচ্ছেই কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। ওর সিদ্ধান্তে আমি খুব খুশি। যাক, এখানে তাহলে খুব ভালোই নাটক চলছে। কিছুক্ষণ পরে জাগ্গি চলে আসে। সকলেই তাকে স্বাগতম জানায়। জাগ্গি সকলের সাথে ফটোগ্রাফারকে পরিচয় করিয়ে দেয়। এরপর বলে, শাশুড়ি মা, আমার মাথা ফেটে যাচ্ছে, একটু কড়া করে চা পাওয়া যাবে প্লিজ? এখনই এই অবস্থা। তাহলে দেবিকার খবর শুনলে না জানি আর কি ফাটবে তার। রাজি বলে, প্রতি শনিবার দেবিকা মন্দিরে যায় তো, আসতে একটু দেরি হবে। জাগ্গি বলে, কোনো সমস্যা নেই, আমি দেবিকার অপেক্ষা করছি। পরবর্তীতে রাস্তায় গাড়ি থামিয়ে সুব্বু কারোর সাথে কথা বলে। ড্যানি দেবিকাকে বলে, ছেলেটা বয়স আন্দাজে কেমন যেন বাচ্চা বাচ্চা ভাব, মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। না, ওকে দেখে তো মনে হয় না ওর গার্লফ্রেন্ড আছে, আর না হলে ও অনেক ধার দেনা করে বসে আছে।
যার জন্য পাওনাদাররা ওকে অনেক প্রেশার দিচ্ছে। আসলে জিজ্ঞেস করো তো ব্যাপার কি। সব্বু গাড়িতে প্রবেশ করলে দেবিকা এই বিষয়ে জানতে চায়। সব্বু বলে, না আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। পিঙ্কির বাবা ফোন করেছিল, তিনি একটা দানব। দিদি থাকতে দিদিকে অনেক জ্বালিয়েছে। দিদির মৃত্যুর আগ পর্যন্ত তিনি সব কিছু সহ্য করে গিয়েছে। দিদির মৃত্যুর পর পিঙ্কিকেও ছেড়ে দিচ্ছে না। আপনিই বলুন, ও যখন 2 বছরের বাচ্চা, রাতে কান্না করার জন্য, তখন ওকে কি মারতে পারে কেউ? আসলে তিনি একটা শয়তান, ওকে পুড়িয়েও মারতে চেয়েছিল। যখন আমি এই বিষয়টা জানতে পেরেছি, ওর সাথে লড়ে পিঙ্কিকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তখন আমার বয়স মাত্র 19 বছর। মা খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু আমি কি করে আমার দিদির মেয়েকে ওই জাহান্নামে ফেলে আসতে পারি? এসব কথায় তারা সকলেই স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে সুব্বু খুবই ভালো মনের একজন মানুষ। সুব্বু বলে, আমার কথায় আপনি মন খারাপ করবেন না, ও সব তো কবেকার ঘটনা। ড্যানি দেবীকে বলে, দেবিকা, আমি সুব্বুকে ভুল বুঝেছি। চলতি পথে 10-12 গাড়ি থামিয়েছে, এখন তো ইচ্ছে করছে গাড়ি থামিয়ে ওর গলায় একটা মেডেল পরিয়ে দেই। এদিকে বাড়িতে দেবিকার বিষয়টা তার বাবা জাগ্গিকে খুলে বলে। জাগ্গি রেগে সকলকে কথা শোনাতে শুরু করে। রাজি তখন সুব্বুর ফোনে ফোন করলে দেবিকা রিসিভ করে। বাড়ির সব কথা সে শুনতে শুরু করে। অবশেষে আমাদের ব্যাঙমশাই সম্পূর্ণ দোষ অ্যানিকে দিতে শুরু করে। আরে ওই অ্যানি তো কিছুদিন আগে দেবিকাকে অন্য একটি ছেলের সাথে ঘুরতে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে। যাই হোক, শুনে রাখুন, কাল সকাল 7টার মধ্যে যদি আপনার মেয়ে বাড়িতে না আসে, তাহলে পুরো গ্রামের মানুষ সহ আমি আপনার গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। তাও আমি গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে থাকবো। ভাই, কিসের সাথে কি মিলায়? সুবু বলে, আপনার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এতে আপনার এবং আপনার পরিবারের জন্য ঝামেলা হতে পারে, তাই আপনার বাড়ি ফিরে যাওয়া উচিত। ড্যানি বলে, ও ঠিক বলেছে, আমার জন্য অকারণে আপনার জীবন নষ্ট করা উচিত নয়, আপনি চলে যান। দেবিকা বলে, এটা তোমার জন্য নয়, আমার জন্য করছি। যতই বিপদ হোক না কেন আমি বাড়ি ফিরবো না। যতই হুমকি দিক না কেন কেউ, আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। যতই বিপদ থাকুক আমি এর শেষ দেখে ছাড়বো। পরবর্তীতে তারা হায়দ্রাবাদের লাবণ্য নামের এক কলিগের বাসায় ওঠে। দেবিকা স্বপ্নে দেখতে পায় সেই আবছা চেহারাওয়ালা দেবিকাকে আঘাত করছে। এদিকে জাগ্গি দেবিকার বাড়িতে এসেছে। সকলেই ভয়ে আছে, গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে আছে কিনা সেজন্য। তবে তাদের সকলকে নিয়ে জাগ্গি দেবিকাকে খুঁজতে বের হয়। হায়দ্রাবাদে ড্যানি বলে, গায়ত্রী মাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য সেই সমস্ত কাগজ খুঁজতে হবে যেগুলো তিনি স্বাক্ষর করেছিলেন। কাগজগুলো নষ্ট করে ফেলতে হবে। যে টাকা অন্যায়ভাবে তার কাছ থেকে নেওয়া হয়েছে সেই টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। দেবিকা বলে, তুমি জানো সেই টাকাগুলো কোথায় রাখা আছে? আর ওই দিন কি ঘটেছিল? অতীতে দেখা যায় দাদিমা স্বাক্ষর করে দেওয়ার পর দলিলপত্র দুর্গান্নার কাছে নিয়ে যাওয়া হয়। দলিলের পরিবর্তে 45 কোটি টাকার সম্পত্তি 40 কোটি টাকা একটি ব্যাগে রেখে শিবা আর ড্যানের হাতে তুলে দেওয়া হয়। তারা টাকা নিয়ে বেরিয়ে পড়েন। তবে দুর্গান্নার স্ত্রীর এই ডিল পছন্দ হয় না। স্ত্রীর মনের কথা বুঝতে পেরে দুর্গান্না তার শালাবাবুকে ফোন করে বলে, এই শিবা, এখন তো মনে চাচ্ছে ওই টাকাগুলো ফেরত নিয়ে আসার, তুই ব্যবস্থা কর। রাত হয়ে যায়। একটা জনমানব শূন্য খোলা আকাশের নিচে মহাদেবের মূর্তির সামনে শিবা গাড়ি দাঁড় করায়। ড্যানি বলে, আমাদের যা সমস্যা পরে মিটিয়ে নেব রে, ভদ্রমহিলা আমাদের জন্য অপেক্ষা করছে। শিবা বলে, তুই ওই বুড়ির কথা বেশি ভাবিস না, এর থেকে তোর যা লাগবে নিয়ে নে, তারপর নিজের মতো করে লাইফ এনজয় কর। বাকি টাকা নিয়ে আমি আমার নিজের মতো লাইফ গুছিয়ে নেব। শিবা টাকা দেবে না আর ড্যানি টাকা না নিয়ে যাবে না। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে শিবা ড্যানিকে শেষ করে ফেলে। শেষমেশ তার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে যায়। ড্যানির মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা এসব কিছু দেখতে পায়, কিন্তু কিছু করার আর উপায় নেই তার কাছে। আর এদিকে খুব নির্মমভাবে গায়ত্রীর মাতা আর তার বাচ্চাদের সেই অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে ড্যানি আর দেবিকা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গায়ত্রীর মাতাকে তার সব কিছু ফিরিয়ে দেবে। পরক্ষণে তারা অডিশনের জন্য ফর্ম পূরণ শুরু করে। এদিকে গাড়িতে থাকাকালীন জাগ্গি তার বন্ধু প্রতাপকে ফোন করে বলে, সিং ইন্ডিয়া জুনিয়র কম্পিটিশনের লোকদের ফোন করে সুব্বুর ব্যাপারে খোঁজ লাগাতো। আর একটা কাজ করিস তো, আদিত্য সিং এর নামটাও চেক করে নে তো একবার। এই জাগ্গির কি পাওয়ার তা দেখাতে হবে না? যাই হোক, দেবিকা আর ড্যানি সিদ্ধান্ত নেয় আজ রাত 9টায় তারা টাকাগুলো উদ্ধার করবে, আর কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে। তাই সুব্বুকে গাড়ি রেডি রাখতে বলবে। ঠিক এই মুহূর্তে সুব্বু চলে এসে বলে, আপনি একা এখানে কি করছেন? দেবিকা বলে, আমার এক বন্ধুর তোমার সাহায্যের প্রয়োজন, তাতে আমি একটি স্থানে যাব, যদি বিপদে পড়ি তখন তোমাকে ফোন করলে তুমি এসো। সুব্বু বলে, তাহলে আমি আপনার সাথে যাই, কোনো বিপদ হলে আমরা দুজন একসাথে লড়াই করব। এ কথায় দেবিকা রাজি হয়ে যায়। রাতের বেলা শিবা আর এক গুন্ডা বসে লাল পানি খাচ্ছে। গুন্ডা বলে, আমরা এত কাজ করেছি,
তবে বেশিরভাগ টাকা তোর জামাইবাবু একাই নিয়ে গিয়েছে। সত্যি বলতে ড্যানির কাছ থেকে আমাদের শেখা উচিত। শিবা রেগে বলে, ওর কাছ থেকে কি শিখবো? হ্যাঁ, তোমার যদি শিখতে হয় তাহলে আমার কাছ থেকে শেখো। ওকে মেরে ফেলে আমি সব টাকা নিজেই নিয়ে নিয়েছি। বলতে দেরি আছে, পেছন থেকে আঘাত করতে দেরি নেই। আর এই আঘাত করেছে শিবার বোন। আসলে এটা প্রি প্ল্যান ছিল, শিবার মুখ থেকে কথা বের করানোর জন্য। বেইমানের জন্য বোন তার নিজের ভাইকে আঘাত করে টাকা কোথায় আছে সে ব্যাপারে জানতে চায়। অন্য সাইডে তারা তিনজনে টাকা লুকিয়ে রাখার স্থানে চলে যায়। ড্যানি টাকা যেখানে লুকানো আছে সেই স্থান বলে দেয়। দেবিকা আর সুব্বু টাকার স্থানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। দূরে ড্যানি দাঁড়িয়ে চারপাশটা পাহারা দিচ্ছে। এই সময় দুর্গান্নার লোকেরা চলে আসে। দেবিকা আর সুব্বু কোনো মতে টাকাগুলো বের করতে সক্ষম হয়। এরপর এক স্থানে লুকিয়ে পড়ে। ততক্ষণে দুর্গান্না সেই স্থানে এসে ফাঁকা গর্ত দেখতে পায়। দেবিকা সেই স্থান থেকে পালাতে গেলে তার কাঁটায় তার মুখ কেটে যায়। এরপরও তারা কোনো মতে পালিয়ে গাড়িতে পৌঁছে গাড়ি স্টার্ট দেয়। এই বিষয়টা দূর থেকে এক গুন্ডা দেখে ফেলে। দেবিকা সুব্বুর সাথে সেই কলিগের বাড়িতে প্রবেশ করে। কলিগ বলে, এত রাতে তোমরা বাড়ির বাইরে কেন ছিলে? এই সময় ড্যানি বলে, দেবিকা এখানে জাগ্গি এসেছে। তাই দেবিকা লাবণ্যকে বলে, লাবণ্য প্লিজ তুমি ওই ছেলেটিকে একটু সামলে নিও। এই বলে দেবিকা সুব্বুকে নিয়ে ছাদে লুকিয়ে পড়ে। জাগ্গি এসে তার লোকেদের দিয়ে পুরো বাড়িতে খোঁজ লাগায়। তবে একজন ভেতরে লাবণ্যর আইডি কার্ড দেখে বাইরে এসে জাগ্গিকে বলে, বস মেয়েটা জার্নালিস্ট, এর সাথে ঝামেলা বাঁধলে বিষয়টা মিডিয়ায় চলে যাবে। আর ভেতরে অন্য কোনো মেয়ে নেই। এমন পরিবেশ পরিস্থিতি দেখে দেবিকা আতঙ্কিত হয়ে সুব্বুর কাঁধটা শক্ত করে চেপে ধরে। এই প্রথমবার সুব্বুর দেবিকার জন্য অন্যরকম একটা ফিল হয়। যাক, সকলে চলে যাওয়ার পর পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরদিন সকালে ড্যানি আর দেবিকা দুর্গান্নার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আজ দিনের বেলা যখন দেবিকা দুর্গান্নাকে স্পষ্ট দেখতে পায় তখন চিনে যায় এই সেই ব্যক্তি যাকে সে স্বপ্নে দেখত। দেবিকা আতঙ্কিত হয়ে যায়। ড্যানি বলে, একটা আজব কথা বলবো তোমাকে। মৃত্যুর আগের দিন আমি স্বপ্নে দেখেছিলাম শিবা আমাকে খুন করেছে। আমি পাত্তা দেইনি। তবে এখন বুঝতে পারছি আমি স্বপ্নে যা দেখেছি তা সব সত্যি হয়েছে। এই কথায় দেবিকা তার স্বপ্নের কথা মনে করে। তার পরাণে কি আর পানি থাকে? এখন মিশন হচ্ছে টোল 4। এভারেস্টের মতো দেবিকার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার মিশনে নামার আগে দেবিকা রাজিকে ফোন করে। ওইদিকে রাজির ফোন বাজলে জাগ্গি রাজিকে ফোন রিসিভ করে লাউড স্পিকারে রেখে কথা বলতে বলে। তারা তো পড়ে যায় গেরাকলে। দেবিকা বলে, রাজি মাকে খুব মিস করছি। জাগ্গি রাজিকে জিজ্ঞেস করতে বলে, দেবিকা এখন কোথায় আছে? রাজি জিজ্ঞেস করলে দেবিকা বলে, হায়দ্রাবাদের ড্যানির সঙ্গে রয়েছি। সুব্বু আদিত্য না হয় নাম শুনেছি, তাহলে এই ড্যানিকে? রাজি বলে, ও তো সুব্বুর ডাকনাম ড্যানি। এইদিকে দেবিকা সুব্বুর হাতে একটা স্ক্রিপ্ট দিয়ে বলে, এই কথাগুলো ভারী গলায় তুমি হেমাকে বলবে। সুব্বু একটা কথা মনে রেখো, এই কাজগুলো আমি কারোর ভালোর জন্য করছি। সুব্বু সেই একটা ভাব নিয়ে হেমাকে ফোন করে বলে, হেমা আমি ড্যানি বলছি। কাল আমি মন্দির থেকে টাকা নিয়েছিলাম। শুধু টাকা নয়, আমি গায়ত্রী মাতার সকল সম্পত্তির কাগজপত্র নিয়েছি। তোমার যা করার করে নাও। এই বলে ফোন রেখে দেয়। দেবিকা খুশিতে আত্মহারা, কারণ সব কাজ ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আর হেমা রেগে দ্রুত বাড়ির লকারে গিয়ে চেক করলেই দেখতে পায় কাগজপত্র তো সব কিছু লকারেই রয়েছে। হেমা বলে, এটা আমার বাড়ি, ও কি করে কাগজপত্র চুরি করে আমিও দেখে নেব। তবে আমাদের ড্যানি তো লকারের পাসওয়ার্ড সহ সব কিছু দেখে ফেলেছে। পরবর্তীতে ড্যানি চারপাশটা খেয়াল করে ধীরে ধীরে লকারের রুমে দেবিকাকে নিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা টপ পড়ে যাওয়ার কারণে নিচে হেমা আওয়াজ শুনতে পেয়ে একজন কর্মচারীকে উপরের শব্দের কারণটা দেখে আসতে বলে। ততক্ষণে দেবিকার সম্পত্তির কাগজপত্র নিয়ে সেই স্থান থেকে কেটে পড়েছে। গুন্ডা এসে দেখে লকার খোলা। চিৎকার করে এই বিষয়টা হেমাকে জানায়। গুন্ডারা বেরিয়ে পড়ে চোরকে খুঁজতে। হেমা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। হেমার সামনে ধরা পড়তেই যাবে। ড্যানি স্পিডে টবের কাছ থেকে দৌড়াতেই বাতাসের বেগে টবের ধুলো হেমার চোখে লেগে যায়। আর এই সুযোগে দেবিকা সেই স্থান থেকে কেটে পড়ে। কোনো মতে দেবিকা বাড়ির বাইরে বেরিয়ে আসে। সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দেবিকার স্বপ্নের মতো সত্যি সত্যি দুর্গান্না তার সামনে চলে আসে। যেই না দেবিকাকে আঘাত করতে যাবে, দেবিকা পুরো বিষয়টা জানার জন্য প্রস্তুত হয়ে নিচ থেকে ইট নিয়ে দুর্গান্নার মাথায় সজোরে আঘাত করে। আসলে কি, প্রতিটা বিপদের আগেই আমাদের ইঙ্গিত দেয়া হয়, কেউ এই ইঙ্গিত পাত্তা দেয় না। কিন্তু যদি এই ইশারাগুলো গুরুত্ব দেওয়া হয় তাহলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। বেলকনি থেকে ঠিক এই মুহূর্তে হেমা বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। ড্যানি বলার আগেই গুলি দেবিকার চুল ঘেঁষে সামনে গিয়ে পড়ে। দেবিকা আতঙ্কিত হয়ে পেছনে ঘুরে দেখে। এরপর জমির দলিল নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। সেই দিন দেবিকা টোল 4 পার করলো।
এখান থেকে বেরিয়ে সোজা গায়ত্রী মাতার কাছে তারা চলে যায়। দেবিকা বলে, আমি জানি আপনার সাথে খুব অবিচার হয়েছে। এমন কেউ আছে যে তার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চায়। পারলে ওকে ক্ষমা করে দিন। এই নিন, আপনি যে কাগজে সাইন করেছিলেন এই সেই কাগজ। ওই বাড়ি এখন থেকে আপনার। গায়ত্রী মাতা কান্না করে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। দেবিকা বলে, আমি সবসময় খেয়াল রাখবো আপনার যাতে কখনো কোনো ধরনের সমস্যা না হয়। গায়ত্রী বলে, কে মা তুমি? দেবিকা হেসে বলে, আমি ওই মাথামোটা ছেলের সাহসী বন্ধু। গায়ত্রী মাতা একটা সুন্দর কথা বলে, নিজের ভুল মেনে নিলে সব পাপ ধুয়ে যায়। আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। এতদিন পর ড্যানির মনে কিছুটা শান্তি অনুভব হয়। তারা তিনজন বাইরে বেরিয়ে বাচ্চাদের সাথে দেখা করে। এরপর লাবণ্যকে ফোন করে দেবিকা বলে, লাবণ্য, তুমি উইমেন্স অর্গানাইজেশনের কাউকে চেনো? বেশি লোকের দরকার নেই, একজন হলেই চলবে। যার একটা ফোনের কারণে লোকেরা ভয় থরথর করে কাঁপে, যার হৃদয়ে সাধারণ মানুষের জন্য সহানুভূতি থাকবে, যিনি অন্যায় প্রতিবাদ করেন এবং মানুষকে সুবিচার দেয়। এইরকম একজন নারী দরকার, যিনি ভীষণ দুঃসাহসী এবং দুর্গা গ্যাংয়ের 12টা বাজিয়ে ছাড়বে। লাবণ্য বলে, এই কাজ শুধু একজনই করতে পারে, তার নাম আন্নুসুয়া। তুমি এখন যা যা বললে সবকিছু আন্নুসুয়ার সাথে মিলে যায়, যার ডাকনাম ডাইনোসর। আর এদিকে মেকানিক দুর্গাকে ডাইনোসর আক্রমণের জন্য তৈরি হয়ে যায়। দুর্গান্নার বাড়িতে দুর্গান্না তার লোককে বলে, ওই গাড়ির ব্যাপারে খোঁজ লাগাও। এরপর তার শালাবাবুকে রেগে মারতে শুরু করে। দুর্গান্না বলে, তুই বলেছিলি টাকাগুলো মাটির তলে, আবার বলেছিলে তুই ড্যানিকে মেরে ফেলেছিস, তাহলে এসব কি ঘটেছে? হেমা রাগের বসে নিজের ভাইকে গুলি করে লাথি মেরে বারান্দা থেকে ফেলে দেয়। নিচে লোহার ধারালো অস্ত্রের উপর পড়তেই শিবা শেষ হয়ে যায়। হেমা বলে, ওর উপর তেল ঢেলে ওকে জ্বালিয়ে দাও। এই ভয়ঙ্কর মহিলা, তাই না? এদিকে ডাইনোসর তার দলবল নিয়ে প্রেস মিডিয়াকে জানিয়ে দুর্গান্নার বাড়িতে এসে হাজির হয়। পুরো বাড়িতে সকলে মিলে ইট পাটকেল ছুঁড়ছে। যাক, অবশেষে দেবিকা নিজের সিদ্ধান্তে গিয়ে এত বড় একটা কাজ সম্পূর্ণ করলো। ড্যানি তো চিন্তাই করতে পারেনি দেবিকা এই কাজ সম্পূর্ণ করতে পারবে। ড্যানির চাওয়া পাওয়া পূরণ হয়েছে, তাই সে এখন মুক্ত হয়ে যাবে। গাড়ি একটা দোকানে থামে। সব্বু পিঙ্কির জন্য চকলেট আনতে চায়। হঠাৎ দেবিকা পেছনে খেয়াল করলে দেখতে পায় আশেপাশে কোথাও ড্যানি নেই। দেবিকা আশেপাশের দিকে তাকিয়ে বলে, এত সব কিছু আমি তোমার জন্য করলাম, তুমি আমাকে কিছু না বলে চলে গেলে ড্যানি। একবার দেখা দাও না প্লিজ ড্যানি। এই সময় সুব্বু চলে আসে। দেবিকাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন, কোনো সমস্যা? দেবিকা কিছু বলে না। ড্যানিকে দেবিকা খুব মিস করছে, সে অঝোরে কান্না করছে। পরদিন পিঙ্কির অডিশনে অসম্ভব সুন্দর করে পিঙ্কি গান করে। এই সময় দেবিকা বাইরে যেন ড্যানির কণ্ঠের আওয়াজ শুনতে পায়। সুরেলা কণ্ঠ ফলো করতে করতে বাগানে চলে আসে। দেবিকা বলে, তুমি কোথায়? ড্যানি বলে, তোমার আশেপাশেই আছি, তবে এখন চাইলেই আমি তোমার সাথে দেখা দিতে পারবো না। পৃথিবীতে আমার সময় শেষ হয়ে গিয়েছে দেবিকা। সব কিছুর জন্য ধন্যবাদ দেবিকা। তোমাকে একটা পরামর্শ দেই, তোমার মন যা চায় তুমি তাই করো, আর আমি চাই তুমি সব সময় হাসি মুখে থাকো। কিছুক্ষণ পরে দেবিকার কাছে জাগিয়ে এসে তার হাত টেনে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। দেবিকা বলে, আমার হাত ছাড়ো। গত কয়েকদিন ধরে বাইরে বেরিয়ে আমি পৃথিবী দেখলাম। সাধারণ লোকেরা কত সমস্যার মোকাবেলা করছে, আমি ওদের জয়ের মধ্যে আনন্দ দেখেছি। আমি আমার জীবনে ওদের মতো সব কিছুই চাই। আমি জাগ্গিকে বিয়ে করব না। দেবিকার মুখের কথা শুনে তার বাবাকে মেয়ের লালন পালন নিয়ে অনেকগুলো কথা শোনায় জাগ্গি। এক পর্যায়ে তো রেগে দেবিকার গায়ে হাত তুলতে গেলে পাল্টা পিটি স্যার এসে জাগ্গিকে সজোরে একটা ঘুষি মারে। দেবিকা তার এঙ্গেজমেন্ট রিং ছুঁড়ে ফেলে দেয়। ততক্ষণে সুব্বু সেখানে চলে আসে। আসলে সকলে ভয় ছিল ব্যাঙমশাই কিছু করে না ফেলে, তাই স্কুল টিচাররা তৎক্ষণাৎ সেখানে চলে আসে। এখন আর কোনো ভয় নেই, কারণ ব্যাঙমশাই তো তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে। এক সপ্তাহ পর টাকার বদলে পিঙ্কির বাবা সুব্বুকে পিঙ্কির দায়িত্ব তার কাছে দিয়ে দেয়। অর্থাৎ সুব্বু পিঙ্কিকে অ্যাডপ্ট করে নেয়। গায়ত্রী মাতা তার অনাথ আশ্রম এবং টাকা ফিরে পেয়েছে। দাদু বুঝে গিয়েছে তার নাতির ভিতরে কোনো শক্তি রয়েছে। আজ কোনো এক মহিলা দেবিকার দাদুর সাথে দেখা করতে এসেছে। দেবিকা তাকে ভেতরে পাঠিয়ে দেয়। জাগ্গি দেবিকাকে বিয়ে করতে চেয়েছিল আর দুর্গান্নারা মারতে। তারা দুজনেই কিন্তু জেদি। আজ দেবিকার সাথে সুব্বু দেখা করতে এসে এক কাপ কফি খাওয়ার অফার করে। ঘটনার মুহূর্ত সবে শুরু। এই অসম্ভব সিরিজ এই পর্যন্তই ওটিটিতে রিলিজ হয়েছে। এই সিরিজের প্রতি আগ্রহ থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে হাতে পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে যারা যারা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।